দিনের আলো বিলীন হয়ে নেমে এসেছে অন্ধকার। প্রত্যেকটা বাড়িতে ধূপ প্রদীপ জ্বলছে। সন্ধ্যার এই মায়াবী মুহূর্তে হঠাৎ বৌদি তার দেওরকে ফোন করে বলল, তুমি এখনই আমার বাড়িতে চলে এসো, খুব বড় একটা গন্ডগোল হয়ে গেছে। দেওর প্রথমে যেতে চায়নি, কিন্তু বৌদির কণ্ঠে যে আতঙ্ক শুনল তাতে আর না করতে পারল না। আচ্ছা, আমি যাচ্ছি। রাত নেমে এসছে কলকাতার রাস্তায়। দেওর একা পা বাড়ালো বৌদির বাড়ির দিকে। মনে শুধু একটা প্রশ্ন, বৌদি এমন ভয় পেয়েছে কেন? বৌদি! এত রাতে ডেকেছেন, কি হয়েছে? ভিতরে এসো, আগে দরজা বন্ধ করো। ওই ঘরে যাও, সব বুঝে যাবে। বৌদি, এটা কি? এখানে কি হচ্ছে? কে ছিল সেই দেওর? বৌদি তাকে ওই ঘরে কেন পাঠিয়েছিল? আর ঘরের ভেতরে আসলে কি ছিল? পুরো সত্যিটা জানতে হলে গল্পের শেষ পর্যন্ত থাকতে হবে। এই ঘটনা উত্তরপ্রদেশের লখনৌয়ের কাছে একটি গ্রামের। সেখানে এক পরিবার থাকত, মা, বাবা আর তাদের দুই ছেলে। বড় ছেলের নাম অজয়, ছোট ছেলের নাম রবি। দুই ভাইয়ের মধ্যে গভীর ভালোবাসা ছিল। বাবা মাও সবসময় তাদের শেখাতেন, একসঙ্গে মিলেমিশে থেকো, কখনো আলাদা হয়ে যাও না, তাহলে জীবন সহজে কেটে যাবে। ছোটবেলা থেকে দুই ভাই সেই শিক্ষাই পেয়েছিল। সময় কেটে যায়, তারা বড় হয়। যখন বড় ছেলে অজয়ের বিয়ের বয়স হয়, তখন তার জন্য মেয়ে খোঁজা শুরু হয়। রবি তখনও প্রায় 5 বছরের ছোট, তাই প্রথমে অজয়ের বিয়ের আয়োজন হয়। কিছুদিনের মধ্যেই তারা রিয়ার সঙ্গে অজয়ের বিয়ে ঠিক করে এবং রিয়া অজয়ের ঘরে বউ হয়ে আসে। অজয় বড়, রবি ছোট। রবি ভীষণ প্রাণবন্ত, বৌদির সঙ্গে ঠাট্টা মশকরা করত, হাসি ঠাট্টায় ভরা ছিল তাদের সংসার। ক্রমে সময় কেটে যায়। অজয় শহরে একটি কোম্পানিতে চাকরি পেয়ে যায়। প্রতিদিন গ্রাম থেকে শহরে যাতায়াত করতে করতে রবি একদিন বলল, দাদা, তুমি রোজ এতটা পথ যাতায়াত করো, এতে বিপদও আছে। তুমি শহরেই একটা ছোট জায়গা নিয়ে বাড়ি বানাও। হ্যাঁ, রবি ঠিকই বলছে, তাতে তোমাদের সম্পত্তিও বাড়বে। তাদের কথায় অজয় রাজি না হলেও শেষে বাধ্য হয়ে শহরের ছোট্ট এক জায়গা নিয়ে সেখানে বাড়ি বানায় এবং রিয়াকে নিয়ে সেখানে থাকতে শুরু করে। অজয় এখন শহরে থাকে আর রবি বাবা মায়ের সঙ্গে গ্রামে থাকে। কিছুদিন পর রবিরও বিয়ের বয়স হয়। তখন বাবা মা আবার ব্যস্ত হয়ে পড়েন ছোট ছেলের জন্য যোগ্য মেয়ে খোঁজার কাজে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রবির জন্য একটি সুন্দর মেয়ে পাওয়া যায় এবং সেই মেয়ের সঙ্গে বড়ই ধুমধাম ও সমস্ত রীতিনীতি মেনে রবির বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও দুই ভাইয়ের মধ্যে আগের মতোই গভীর ভালোবাসা ছিল, শুধু তারা আলাদা জায়গায় থাকত। যখনই কোনো উৎসব, পারিবারিক অনুষ্ঠান বা কোনো শুভ কাজ হতো, তখন পুরো পরিবার একত্রিত হতো। ছোট ভাই রবি গ্রামেই থেকে মা বাবার যত্ন নিত, আর বড় দাদা অজয়কে রবি বলতো, আমরা এখানে ভালোই আছি, কোনো অসুবিধা নেই। আপনি শহরেই থাকো, চিন্তা করো না। কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে যেন এই সুখী পরিবারে কোনো অশুভ ছায়া নেমে আসে। 1 বছরের মধ্যেই পরিবারের 3 জন মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যান। প্রথম 6 মাসের মধ্যেই রবির মা বাবা পর মারা যান। আর তার 6 মাস পর যেই স্ত্রীর সঙ্গে রবির 1 বছর আগে বিয়ে হয়েছিল, সেই স্ত্রীও হঠাৎ এক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এমন আঘাতের পর অজয় ছোট ভাইকে ভীষণভাবে সান্ত্বনা দেয়, বলে, যা হয়েছে তা মেনে নাও। এখন তুমি আমাদের কাছে চলে এসো, এখানে থাকো। না দাদা, আমি এখানেই ঠিক আছি। তুমি বৌদিকে নিয়ে শহরেই থাকো, আমার কোনো অসুবিধা নেই। আমি নিজেই রান্না করি, সব সামলে নিই। শহরে গেলে আমার মনই থাকবে না। অজয় অনেকবার অনুরোধ করে, এমনকি জোরও করে, কিন্তু রবি একদমই রাজি হয় না। তার মনে এক অদ্ভুত ভয় জন্ম নেয়। সে ভাবে
আমাদের পরিবারে কেউ যেন কোনো অশুভ কাজ করিয়ে দিয়েছে। আমি যদি দাদা বৌদির কাছে চলে যাই তাহলে তাদের জীবনও বিপদে পড়তে পারে, তাদের সন্তানও বিপদে পড়তে পারে। কারণ এই সময়ে বড়দাদা অজয়ের এক পুত্র সন্তান জন্মেছিল এবং রবি কোনোভাবেই নিজের দাদার পরিবারকে ঝুঁকির মুখে ফেলতে চায়নি। অজয় ও রিয়া বারবার তাকে ডেকে আনতে চায়, কিন্তু রবি একবারও রাজি হয় না। এভাবেই 1 বছর কেটে যায়। একদিন এক সন্ধে হঠাৎ রিয়ার ফোন আসে। এখনই এখানে চলে এসো, খুব জরুরি কাজ আছে। না বৌদি, আমি এখানেই ভালো আছি। তুমি চিন্তা করো না, ওখানে আরামে থাকো। এখানে কিছু গন্ডগোল হয়ে গেছে, তোমাকে এখনই আসতে হবে। এই কথা শুনে রবির বুক ধক ধক করতে থাকে। তার মনে ফিরে আসে সেই পুরনো আশঙ্কা। ঠিক আছে বৌদি, আমি এখনই রওনা হচ্ছি। প্রায় আধা থেকে 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে রবি দ্রুত অজয়ের বাড়িতে পৌঁছায়। তার মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি হয়েছে? কেন বৌদি এমন তাড়াহুড়ো করে ডাকলো? কারণ বৌদি তো বলেছিল এখানে এসে নিজে দেখো, সব বুঝে যাবে। এরপর রবি যখন বাড়িতে পৌঁছায় তখন চারদিক ভালো করে দেখতে থাকে, কিন্তু ঘরের ভেতরে এমন কিছুই চোখে পড়ে না যাতে মনে হয় যে এখানে কোনো অঘটন ঘটেছে। তখন সে বৌদির কাছে গিয়ে বলে, বৌদি, কি হয়েছে? তুমি এমন তাড়াহুড়ো করে আমাকে কেন ডেকে পাঠালে? আসলে কিছু হয়নি, তোমাকে শুধু ওই ঘরে যেতে হবে। ওই ঘরে? কেন? ওই ঘরে এমন কি আছে? শুধু ওই ঘরে পাঠানোর জন্যই কি আপনি আমাকে এখানে ডেকেছেন? হ্যাঁ, ঠিক তাই। তোমাকে ওই ঘরেই যেতে হবে, আর কিছু নয়। দাদা কোথায়? আমি ওর সঙ্গে কথা বলতে চাই। কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়। তোমাকে আমার দিব্যি বাসায়, এখনই তুমি ওই ঘরের ভেতরে যাবে। কিন্তু আগে তো জানা দরকার ব্যাপারটা কি। ঠিক আছে, এখন যাও ঘরের ভেতরে। ঠিক আছে, যদি তুমি তাই চাও তাহলে যাচ্ছি, কিন্তু দয়া করে দিব্যি দেবে না। আমি শুনেছি দিব্যি দিলে বিপদ হয়। কথাও যেন এই দিব্যি আমাদের পরিবারকেই না গ্রাস করে। রবি ধীরে ধীরে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে। বৌদি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। ঘরে ঢুকেই রবি হতবম্ব হয়ে যায়। ঘরের ভেতর একজন মেয়ে বসে আছে, আর সেই মেয়েটি আর কেউ নয়, বৌদির এক বান্ধবী, যার সঙ্গে রবি আগে থেকেই পরিচিত ছিল। তখন অজয়ের বিয়ে হয়েছিল, তখন রবি মাঝে মাঝে বৌদির বাপের বাড়িতে যেত। তখন ওই মেয়েটি সেখানকার প্রতিবেশী ছিল। মেয়েটির নাম নেহা। সেই সময় নেহা প্রায়ই রবির সঙ্গে মজা ঠাট্টা করত। তাদের মধ্যে হাসি তামাশা চলত। ঘরের ভেতর তাকে দেখে রবি একেবারে চমকে ওঠে। সে তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে এসে বৌদির দিকে তাকিয়ে প্রশ্ন এই করে, মেয়ে এখানে কি করছে? ও তোমাকে ভালোবাসে, তুমি জানো না। কিন্তু যখন তোমার জন্য মেয়ে দেখা হচ্ছিল তখনই ও আমাকে সব বলে দিয়েছিল। কিন্তু যখন আমি বললাম যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তখন ও বলেছিল কোনো অসুবিধা নেই, হয়তো আমাদের একসঙ্গে হওয়া ভাগ্যে লেখা নেই। যদি আপনি সাহায্য করেন তাহলে কি এখন আমি রবির সঙ্গে বিয়ে করতে পারি? যেহেতু তার স্ত্রী এই পৃথিবী থেকে চলে গেছে, তাহলে কি সে এখন আমাকে গ্রহণ করতে পারে? মানে নেহা এখনো বিয়ে করেনি? না, নেহা এখনো বিয়ে করেনি। নেহা, আমি যা শুনেছি এটা কি সত্যি? হ্যাঁ রবি, এটা সত্যি। আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমার বিয়ের আগেই, কিন্তু যখন জানলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তখন আমি ভেঙে পড়া। তোমার বৌদিও কিছু করতে পারেননি।
সেই ধাক্কা আমি সহ্য করতে পারিনি, তাই আমি আমার মামার বাড়িতে চলে যাই। ওখানে গিয়ে কাজ করতে শুরু করি, কিন্তু তোমার কথা প্রতিদিন মনে পড়তো। তারপর ভাবলাম হয়তো আমাদের ভাগ্যে এক হওয়া লেখা ছিল না, কিন্তু উপরে যিনি আছেন তার খেলা দেখো আটি। একদিন আমি তোমার খবর জানতে তোমার বৌদিকে ফোন করি, আর তখনই তোমার বৌদি আমাকে সব বলে দেন। তারপর আবার মনে হলো হয়তো এবার ভাগ্য আমাদের এক করবে। নেহা, এমন করো না। আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না। কেন পারবে না? তোমার দাদা বৌদি রাজি আছেন। ওরা তো ইচ্ছে করেই আজ বাড়ির বাইরে গেছে, যাতে আমরা দুজনে একে অপরের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি। তুমি যদি রাজি হও তাহলে ওরা আমাদের বিয়ে দিয়ে দেবে। নেহা, আমি মনে করি আমাদের পরিবারের উপর কোনো অশুভ ছায়া নেমে এসেছে। আমি চাই না আমার কারণে তোমার জীবন বিপদে পড়ুক। তাতে কোনো অসুবিধা নেই। তোমার থেকে আলাদা হয়ে বেঁচে থাকার চেয়ে তোমার সঙ্গে থেকে এই দুনিয়া ছেড়ে যাওয়াই ভালো। আমি তোমাকেই বিয়ে করতে চাই। চিন্তা করার কিছু নেই, শুধু বলো এক হ্যাঁ নাকি না। যদি হ্যাঁ বলো তাহলে ঠিক আছে, না বললে আমি আমার সেই নিঃসঙ্গ জীবনেই ফিরে যাব। রবি বলছে যে তোমাদের পরিবারে কোনো জাদুটোনা হয়েছে, তাই সে বিয়ে করতে চায় না। এই কথা শুনে রিয়া সঙ্গে সঙ্গে নিজের স্বামী অজয়কে ফোন করে বাড়িতে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই অজয়ও বাড়িতে এসে পৌঁছায়। রবি তখনও চুপচাপ বসে থাকে। অজয় এসে তাকে বোঝাতে শুরু করে। ভাই, আমরা সেই দিন থেকেই চিন্তায় আছি, যেদিন থেকে তোমার স্ত্রী চলে গেছে। বৌদি আর আমি বারবার আলোচনা করেছি তোমার জীবন এখন কিভাবে চলবে। এখন ভাগ্য আবার তোমাকে সুযোগ দিচ্ছে, তাই এটা হাতছাড়া করো না। নেহাকে বিয়ে করে একটা নতুন জীবন শুরু করো। ঠিক আছে দাদা, যদি তুমি আর বৌদি তাই চান তাহলে আমি রাজি। এই কথা শোনার পর নেহার মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে ওঠে। তারপর রিয়া নেহার পরিবারের সঙ্গে কথা বলার জন্য বলে। নেহা নিজের মা বাবাকে ফোন করে, আর রিয়া ফোনে নেহার বাবাকে সব বলে। ওপাশে নেহার মা বাবাও সব বুঝে যায়। এবার তারা নিজেরাও রাজি হয়ে যায়। অবশেষে রবি ও নেহার বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রথম দিকে রবি বলে, আমি গ্রামেই থাকব, কিন্তু ধীরে ধীরে 2 বছর কেটে যায়। তাদের একটি সন্তান হয় এবং তারপর রবি দাদার কথা মতো শহরে চলে আসে। এখন 2 ভাই অজয় ও রবি একই শহরে একই বাড়িতে থাকে। নেহা আর রিয়া এখন একে অপরের বোন হয়ে গেছে, আর পুরো পরিবার এখন আনন্দ ও শান্তিতে জীবন কাটাচ্ছে। যে এই গল্প শুনেছে সে অবাক না হয়ে পারেনি। সেই ভেবেছে এমনও কি হতে পারে। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে তোমার মতামত দাও এবং শেয়ার করো। আমরা আবার দেখা করব নতুন গল্পে, নতুন ঘটনায়। জয় হিন্দ, জয় ভারত।